সিরিয়ার কথা বলতেই চোখের সামনে ভাসে পুতুলের মতো শিশু আইন আল কুর্দির সমুদ্র কিনারের বালুতে মুখ গুজে পড়ে থাকার কথা। মুয়াবিয়ার একটি ছোট্ট গ্রাফিতি কিভাবে সিরিয়ার ৫৩ বছরের স্বৈরশাসনের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। আরব বসন্তের ছোঁয়াতে কিভাবে সিরিয়াসহ আশেপাশের আরব দেশগুলো নিজেদের অধিকার রক্ষার্থে সোচ্চার হয়ে উঠেছিল। আসসালামু আলাইকুম। ২০১১ সালের ফেব্রুয়ারি মাস, দক্ষিণ সিরিয়ার দারা শহরে ১৪ বছরের মুয়াবিয়া বন্ধুদের নিয়ে তার স্কুলের দেয়ালে লিখল একটি মামুলি বাক্য, ইজাক আলদুর ইয়া ডাক্তার। এর মানে হলো, এবার আপনার পালা হে ডাক্তার। এই ডাক্তারই হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যিনি পিতার মৃত্যুর পর ২০০০ সালে ক্ষমতায় আসেন এবং সিরিয়াতে প্রতিষ্ঠিত করেন এক ভয়ঙ্কর স্বৈরাচারী একনায়কতন্ত্র। চোদ্দ বছরের শিশু মুয়াবিয়ার একটি ছোট্ট গ্রাফিতি কিভাবে ৫৩ বছরের স্বৈরশাসনের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। কিভাবে একটি স্কুলের দেয়ালে লেখা মাত্র কয়েকটি শব্দ একটি দেশের ভাগ্যকে বদলে দেয়। আসুন জানি সেই গল্প, যেখানে প্রতিবাদের স্ফুলিঙ্গ থেকে শুরু হয় এক ভয়াবহ বিপ্লব। সামান্য গ্রাফিতির জন্য কিভাবে দেশটিতে নেমে আসে ভয়াবহ গৃহযুদ্ধ এবং অবশেষে মুক্তি। কিভাবে আসাদ সরকারের ৫৩ বছরের স্বৈরাচারী শাসন ক্ষমতার ভিত মাত্র ২ সপ্তাহে তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়। সিরিয়াতে আসাদ পরিবারের স্বৈরাচার শাসনের শুরুটা হয় ১৯৭১ সালে বাশারের পিতা হাফিজ আল আসাদের মাধ্যমে, যিনি ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। হাফিজ আল আসাদ নিজে একজন স্বৈরাচারী শাসক থাকলেও জনগণের কাছে তিনি মোটামুটি পপুলার ছিলেন, কারণ তার শাসনামলে দেশটিতে ইকোনমিক ডেভেলপমেন্ট, ল্যান্ড রিফর্ম এবং শিক্ষার প্রতি লোকজনকে আগ্রহী করার পাশাপাশি দেশটির সেনাবাহিনীকেও শক্তিশালী করা হয়। ১৯৯০ সালে হাফিজ আল আসাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরে প্রেসিডেন্ট হওয়ার রেসে সবচেয়ে এগিয়ে ছিলেন তার বড় ছেলে বাসিল আল আসাদ, কিন্তু ১৯৯৪ সালে দুর্ভাগ্যবশত এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এরপর ২০০০ সালের ১০ই জুন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় হাফিজ আল আসাদের। সিরিয়ার সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হয়, কিন্তু বাশার আল আসাদের বয়স ছিল তখন মাত্র ৩৪ বছর, আর তাকে ক্ষমতায় বসানোর জন্য সংবিধানের এই নিয়মটিকেও বদল করা হয়। বাশার আল আসাদের ক্ষমতায় আসার পর থেকেই সিরিয়াতে সবকিছু ওলটপালট হতে শুরু করে, কারণ তার পিতা হাফিজ আল আসাদ নিজে একজন স্বৈরাচারী শাসক হলেও তিনি সিরিয়াকে একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির মতো পরিচালনা করতেন। তার শাসনামলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সকল ছাত্রদেরকে সরকারি চাকরির পাশাপাশি জনগণের জন্য বিভিন্ন ধরনের ফ্রি সার্ভিস সহ স্বল্প মূল্যে খাবার সরবরাহ করা হতো। কিন্তু বাশার আল আসাদ ক্ষমতায় আসার পর সিরিয়াতে বাজার ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করেন এবং তার সাথে সাথে পিতার আমলে চালু করা জনগণের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দেন, যার দরুন সিরিয়াতে দেখা দেয় সীমাহীন দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক মন্দা। এরপর ২০০৬ সালে সিরিয়াতে দেখা দেয় এক ভয়ঙ্কর খরা, যা প্রায় ৪ বছর স্থায়ী ছিল। এই ৪ বছরে সিরিয়ার প্রায় 60% জমি মরুভূমিতে পরিণত হয় এবং প্রায় 80% গৃহপালিত পশু মারা যায়। এছাড়া সিরিয়ার রিজার্ভ অয়েলের পরিমাণও অলমোস্ট শেষের দিকে চলে আসে এবং খাবার দাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র তখন বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, যার ফলশ্রুতিতে জিনিসপত্রের দাম হুহু করে বাড়তে থাকে এবং সাধারণ লোকজনের জীবন ধারণ করাটা তখন হয়ে ওঠে বিভীষিকাময়। সাধারণ জনগণের মধ্যে সরকারের প্রতি অসন্তুষ্টি থাকলেও তা প্রকাশ করার ক্ষমতা তখন কারোরই ছিল না।
এর কিছুদিন পরে 2010 সালের একেবারে শেষের দিকে এসে আরব দেশগুলোতে জনক্ষোভের এক বিস্ফোরণ ঘটে, যাকে বলা হয় আরব বসন্ত, এবং এর শুরুটা হয় তিউনিসিয়া দিয়ে। তিউনিসিয়ার একটি ছোট্ট শহরে বুয়াজিজি নামক এক সবজি বিক্রেতা তার সবজি বিক্রি করছিল। ঠিক তখনই সরকারের পুলিশ প্রশাসনের কিছু লোক তার কাছ থেকে দাড়িপাল্লা ছিনিয়ে নেয় এবং লাইসেন্স না থাকার কারণে তার সবজি বিক্রি বন্ধ করে দেয়। কিছুদিন সরকারের উপরমহলে ঘোরাঘুরি করে কোনো ফল না পেয়ে শেষ পর্যন্ত বুয়াজিজি তার নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। এই সময় প্রত্যক্ষদর্শীরা তার এই আত্মহত্যার ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আপলোড করা এই ভিডিওটি এতটাই ভাইরাল হয় যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত তা ছড়িয়ে যায়। তিউনিসিয়ার লোকজন এই প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসে এবং দেখতে দেখতে তা একটি বিরাট আন্দোলনে রূপান্তরিত হয়। টানা 28 দিনের আন্দোলনের পর 2011 সালের 14 জানুয়ারি বেন আলী সরকারের 24 বছরের ক্ষমতার অবসান ঘটে। بأن الرئيس التونسي زين العابدين بن علي قد غادر البلاد وأن الجيش استلم السلطة। তিউনিসিয়ার এই আন্দোলনে প্রভাবিত হয়ে পাশের দেশ মিশরে 2011 সালের 25 জানুয়ারি সেখানকার সরকার হোসনে মোবারকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে সেখানকার লোকজন, এবং 11 ফেব্রুয়ারি মাত্র 17 দিনেই আন্দোলনের মুখে পদত্যাগ করেন হোসনে মোবারক। একই বছর আরব বসন্তের ছোঁয়া লাগে লিবিয়াতেও। সেখানকার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ার লোকজন আন্দোলন শুরু করে, যার ফলশ্রুতিতে সেখানে শুরু হয় এক সহিংস গৃহযুদ্ধ, এবং 20 অক্টোবর বিদ্রোহীদের হাতে গাদ্দাফির নির্মম মৃত্যু হয়। ওই বছর 3 ফেব্রুয়ারি ইয়ামিনের জনতা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যার ফলশ্রুতিতে 2012 সালের 27 ফেব্রুয়ারি 22 বছরের ক্ষমতার অবসান ঘটে আলী আবদুল্লাহর। 2010 থেকে শুরু করে 2012 সালের মধ্যে মরক্কো, আলজেরিয়া, সুদান, লেবানন, জর্দান, ইরাক, কুয়েত এবং ওমান সহ বিভিন্ন দেশে এই আরব বসন্তের ছোঁয়া লাগে। প্রায় সকল দেশেই এই আন্দোলনের ভিত্তিগুলো একই রকম ছিল: সরকারের সীমাহীন দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক মন্দা। টেলিভিশনে এই আরব বসন্তের খবর দেখতে দেখতে আন্দোলনের স্লোগানগুলো সিরিয়ার শিশুদের মুখস্থ হয়ে গিয়েছিল। পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে তারাও তাদের স্কুলের দেয়ালে স্লোগান লিখবে। 2011 সালের ফেব্রুয়ারি মাস দক্ষিণ সিরিয়ার দারা শহরে 14 বছরের মুয়াবিয়া বন্ধুদের সাথে নিয়ে তার স্কুলের দেয়ালে লিখল একটি মামুলি বাক্য, ইজাক আলদুর ইয়া ডাক্তার। এর মানে হলো, এবার আপনার পালা হে ডাক্তার। এই স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা খুনাক্ষরেও ভাবেনি সামান্য গ্রাফিতির কারণে তাদের উপর নেমে আসবে অমানবিক নির্যাতন। মুয়াবিয়াদের এই গ্রাফিতি প্রশাসনের নজরে পড়ে। কোনো রকমে রাতটা পার হয়। ভোর 4টায় মুয়াবিয়াদের দরজায় টোকা পড়ে। পুলিশ দেখে হিসাব মিলাতে পারছে না কেউ। হাতকড়া পরিয়ে দাগি আসামির মতো মুয়াবিয়াকে তুলে নিয়ে যায় পুলিশ। মুয়াবিয়ার বাবা মা বিস্ময়ে হয়ে পড়েন হতবাক। সেই দিন দারা শহরের আরও অনেকগুলো বাড়িতে হানা দেয় পুলিশ। তুলে নিয়ে যায় স্কুল পড়ুয়া শিশু কিশোরদের। থানায় নিয়ে গিয়ে তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। নির্যাতনের মুখে শিশুরা স্বীকার করে যে স্কুলে তারাই সরকার বিরোধী কথাগুলো লিখেছিল, কিন্তু তারপরেও তাদের মুক্তি মেলে না। এই শিশুদের পক্ষে দারা শহরে লোকজন প্রতিবাদ এবং বিক্ষোভ করতে শুরু করে, কিন্তু আসাদ সরকারের গোয়েন্দারা এই বিক্ষোভের মধ্যে ঢুকে পড়েন এবং তালিকা করে ধরপাকড় চালান। 2011 সালের 18 মার্চ একটি মিছিলে নির্বিচার গুলি চালালে 4 জনের মৃত্যু হয়। এতে করে বিক্ষোভের তেজ আরও বাড়তে থাকে। আন্দোলনের মুখে আসাদ সরকার শিশুদের মুক্তি দিলেও আরেকটি বড় ভুল করে বসেন। শিশুদের মুক্তি দেওয়ার 48 ঘন্টার ভেতর তারা দারা শহরের প্রাচীন এবং বিখ্যাত উমারি মসজিদে অভিযান চালান। মসজিদ চত্বরে বিস্ফোরণ ঘটালে সাধারণ মানুষ প্রাণ ভয়ে চারদিকে ছোটাছুটি করতে থাকেন। এরপর 25 এপ্রিল সোমবার ভোর থেকে দারা শহরে প্রবেশ করতে থাকে সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং কামান।
বিদ্যুৎ, ইন্টারনেট কেবল, নেটওয়ার্ক এবং টেলিভিশন বন্ধ করে দারা শহরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলে সরকার। 10 দিনের জন্য দারা শহর অবরুদ্ধ করে বাশার বাহিনী। এ সময় প্রতিবাদ জানাতে পরিবারের সঙ্গে বিক্ষোভে সামিল হওয়া শিশু হামজা আলীকে তুলে নিয়ে যায় বাশার বাহিনী। নৃশংস নির্যাতনের পর 13 মে শিশুটিকে মেরে ফেলে তারা। অসংখ্য নির্যাতনের সাথে তার বুকে পাওয়া যায় 3টি বুলেটের দাগ। এই ঘটনাটি মানুষকে আরও বেশি উস্কে দেয়। বাশার আল আসাদও অতিরিক্ত বল প্রয়োগ অব্যাহত রাখেন। এর মধ্যে দিয়েই জর্দান সীমান্তের কাছে দক্ষিণ সিরিয়ার দারা অঞ্চল হয়ে ওঠে আসাদ বিরোধী গণ অভ্যুত্থানের সূতিকাগার। বাশার আল আসাদের প্রথম হার হয় এই শহরেই। দ্রুতই দেশি বিদেশি শক্তির নিষ্ঠুর খেলার মাঠে পরিণত হয় এই পুরো সিরিয়া। 2011 সালের 29শে জুলাই তৈরি হয় ফ্রি সিরিয়ান আর্মি। বাশার আল আসাদের সশস্ত্র বাহিনী ত্যাগ করে এই দলটি তৈরি করেন কর্নেল রিয়াদ আল আসাদ। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল আন্দোলনকারী ও বেসামরিক লোকদেরকে রক্ষা করা। এরপর সারা দেশে সামরিক বেসামরিক অনেক সংগঠন প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। শিল্পী, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষরা ছিল এই আন্দোলনের প্রধান যোদ্ধা। আসাদ সরকারের মূল শক্তি ছিল রাশিয়া, ইরান এবং হিজবুল্লাহর সামরিক সাপোর্ট, যারা মূলত সিরিয়ার বিভিন্ন শহরের আন্দোলনকারী এবং ফ্রি সিরিয়ান আর্মিদের দমিয়ে রাখতে সাহায্য করত। কিন্তু 2022 সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা এখন পর্যন্ত চলমান। এরপর 2023 সালে শুরু হয় ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধ, যেখানে ইরান এবং হিজবুল্লাহও সংযুক্ত হয়। হিজবুল্লাহর কাছে নিজেদের সৈন্য সংখ্যা কম থাকার কারণে তারা তাদের বাকি সৈন্যদেরকে সিরিয়া থেকে ফেরত নিয়ে আসে। অন্যদিকে ইরান এবং রাশিয়া তাদের নিজেদের যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় সিরিয়ার প্রতি তাদের মনোসংযোগ অনেকটা ক্ষুণ্ণ হয়ে যায়। এমত অবস্থায় আসাদ যদি বুদ্ধিমান হতো, তাহলে তার উচিত ছিল সিরিয়াতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আরও কিছুদিন অপেক্ষা করা। কিন্তু ইতিহাস সাক্ষী, এ যুগে যুগে সকল স্বৈরাচার তাদের নিজেদের কিছু ছোট ছোট ভুলের কারণেই ক্ষমতা হারিয়েছেন, আর আসাদ সরকারও সেই ভুলটি করে বসেন। নভেম্বর 2024-এ আসাদ সরকার সিরিয়ার বিদ্রোহীদের উপর আবারও হামলা শুরু করে, যা ছিল আসাদ সরকারের সবচাইতে বড় ভুল। 27শে নভেম্বর 2024 সিরিয়ার বিদ্রোহী এবং ফ্রি সিরিয়ান আর্মিরা আসাদ সরকারের সৈন্যদের উপর পাল্টা হামলা শুরু করে। এইবার আসাদ সরকারের সাথে ইরান, রাশিয়া অথবা হিজবুল্লাহর সামরিক শক্তির ব্যাকআপ না থাকার কারণে ফ্রি সিরিয়ান আর্মিরা আসাদ সরকারের আর্মিদের উপর নিজেদের কর্তৃত্ব বিস্তার করতে শুরু করে এবং মাত্র 2-3 দিনের মধ্যেই সিরিয়ার বড় বড় শহরগুলো তারা দখল করে নেয়। এইবার আসাদ সরকারের পাশে রাশিয়া এবং ইরানের সাপোর্ট না থাকায় তার সৈন্যবাহিনী অনেকটা দুর্বল হয়ে পড়ে। এছাড়া তার নিজের আর্মি বাহিনীর মধ্যে বকেয়া বেতন সরকার কর্তৃক ঠিকভাবে পরিশোধ না করায় তাদের মধ্যেও এক ধরনের বিদ্রোহর সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে দেখতে দেখতে মাত্র কয়েকদিনের মধ্যেই 8ই ডিসেম্বর আসাদ সরকারের পতন হয় এবং বাশার আল আসাদ নিজের এরোপ্লেনে বসে রাশিয়াতে পালিয়ে যান। দীর্ঘ এই সংঘাতে 5 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রায় 12 মিলিয়ন মানুষ। এর মধ্যে প্রায় 6 মিলিয়ন মানুষ এখনও শরণার্থী অথবা বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থী। সিরিয়ার কথা বলতেই এখনও চোখের সামনে ভাসে পুতুলের মতো শিশু আইনাল কুর্দির সমুদ্র কিনারার বালুতে মুখ গুজে পড়ে থাকার কথা। সিরিয়ার লোকজন রাস্তায় নেমে আসে এই বিজয় আনন্দকে সেলিব্রেট করার জন্য। এটা ছিল তাদের স্বৈরাচারী শাসকের কবল থেকে নিজেদের মুক্তির এক আনন্দ মিছিল। লোকজন সম্মিলিতভাবে আসাদের প্রেসিডেন্ট ভবনে হানা দেয় এবং সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। হোল্ড অন, এই দৃশ্যটা কেমন জানি চেনা চেনা লাগছে, তাই না? গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশেও সেম ঘটনা ঘটে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর লোকজন বঙ্গভবনে হানা দেয়। আসাদের মতো হাসিনাও তার মিত্র দেশ ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। স্বৈরাচারদের ক্ষমতার পতন আসলে এইভাবেই হয়ে থাকে।
এর প্রধান কারণ হলো স্বৈরাচারী শাসকদের নিজেদের দেশ সম্পর্কে তেমন কোনো স্বচ্ছ ধারণা থাকে না। ইংরেজিতে একে বলা হয় ডিকটেটরস ডিলেমা। এছাড়া স্বৈরশাসকদের কোনো সত্যিকারের বন্ধু থাকে না। তাদের আশেপাশে সবসময় চাটুকার বা চামচা জাতীয় লোকজনে ভরপুর থাকে এবং যারা সবসময় শুধু তার প্রশংসাই করে যায়, যার দরুন ওই স্বৈরশাসক আসলে নিজেই জানে না যে তার দেশে কি হচ্ছে এবং এর ফলশ্রুতিতে সে একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিতে থাকে এবং পরিণতি হিসাবে অবশেষে তার পতন অনেকটা অনিবার্য হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন স্বৈরশাসকের পতনের মূল কারণ সে নিজেই হয়ে থাকে, কিন্তু জনগণ এই স্বৈরশাসক থেকে মুক্ত হওয়ার পর সত্যিকার অর্থে তারা মুক্ত হয়েছে কিনা এটা ডিপেন্ড করে তাদের নিজেদের উপর। কারণ কোনো দেশ স্বৈরশাসক থেকে মুক্ত হওয়ার পর আশেপাশের বন্ধুত্বের মুখোশধারী অনেক দেশ হায়নার মতো ওত পেতে থাকে। ওই সকল হায়না থেকে দেশকে মুক্ত করার জন্য জনগণের ভূমিকা অপরিসীম। কারণ জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলেই শুধুমাত্র একটি সুন্দর এবং সুশীল দেশ গড়ে তোলা সম্ভব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।